হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে এই চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে অর্থাৎ প্রবলেম সেট 1 এই অঙ্কগুলো স্টার্ট করব। কারণ এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 8 নম্বর পার্ট পর্যন্ত আলোর প্রতিসরণের সমস্ত থিওরি কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে প্রবলেম সেট 1-এর প্রবলেম শুরু হবে। তো প্রবলেম শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো প্রবলেম সেট 1-এর, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও। এটা আপেক্ষিক প্রতিসরাঙ্কের উপরে সেই কনসেপ্টের উপর অঙ্কটা হবে। তাহলে আমরা কী দেওয়া আছে দেখে নাও, 1 নম্বর লিখলাম প্রদত্ত। তাহলে বায়ু সাপেক্ষে যখনই কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে মেজারমেন্ট করা হবে সেটাকে হলো পরম প্রতিসরাঙ্ক বলা হয়। ওকে, তাহলে প্রথম কি বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা মিউ ডাব্লু, ডাব্লু মিনস ওয়াটার। ওকে, মিউ ওয়াটার। ওকে, তার প্রসঙ্গ 4/3। তারপরে কী বলে দেখো না, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে ডাব্লু জি গ্লাস ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, সেটা বলেছে কি 3/2। তাহলে নেক্সট কি বের করতে বলেছে দেখে নাও, এখানে বলা হয়েছে কি কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে মিউ কার সাপেক্ষে, কাঁচের, সেটা যার সাপেক্ষে সেটাকে প্রথম লিখব, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত সেটা বের করতে হবে। তাহলে মিউ জি ডাব্লু মানে কাঁচ, গ্লাস আর ওয়াটার মানে গ্লাসের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক আমরা বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করব। তাহলে বলতে পারি অতএব মিউ জি ডাব্লু ইকুয়াল টু মিউ ডাব্লু বাই মিউ জি। যার সাপেক্ষে বলবে সেটাকে আমরা নিচে দেবো, প্রথমেরটা নিচে চলে যাবে। এবারে মানগুলো বসিয়ে দিই। প্রথমটার মান আছে দেখুন মিউ ডাব্লুর মান কত 4/3 ডিভাইডেড নিচে দেখুন মিউ জির মান কত 3/2, 3/2। তাহলে এখানে যদি মান বসে 4 2 8, 8/9। দেখে নাও এই দুইটা উপরে উঠলে 4 আর 2, এখানে যদি দেখায় 4/3 ইন্টু 2/3। তা 4 2 8, 3 3 9, 8/9। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, আসবে দেখো 0.89। তাহলে মিউ জি ডাব্লু ইকুয়াল টু 0.89 এইটা আসবে। ওকে, এটাকে তোমরা ভাগ করলেই বুঝতে পেরে যাবে, এটা অ্যান্সার আসবে। ওকে, তাহলে দেখেন অঙ্কটা কত সহজ ছিল। তো এরকমই প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করব সবথেকে সহজ করে কী করে তোমাদের বোঝানো যায়। তো নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। খুবই সুন্দর অঙ্ক আছে এবং কনসেপচুয়াল অঙ্ক আছে। দেখে নাও কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে কি বলেছে দেখে নাও, 2 নম্বর আমি প্রদত্ত বলে লিখে ফেলে কী কী দেওয়া আছে। অঙ্ক শুরু করার আগে অবশ্যই প্রদত্ত যে মানগুলো বলে দেওয়া আছে সেইটা বসাবে, যেটা বের করতে পারে সেটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে। তাহলে এখানে জলের প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ ডাব্লু ইকুয়াল টু 4/3। ওকে, এটা। তারপরে দেখে নাও শূন্যস্থানে আলোর বেগ অর্থাৎ সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেয়া থাক না থাক এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো নেক্সট দেখে নাও, নেক্সট কী বলেছে দেখে নাও এখানটায়, নেক্সট এখানে বলা হয়েছে কি যে জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করলে, তাহলে এস ইকুয়াল টু কত বলেছে 900 মিটার। তাহলে 900 মিটার দূরত্ব অতিক্রম করলে আলোর কত সময় লাগবে, অতিক্রম করতে কত সময় লাগবে, টিটা বের করতে বলেছে। ওকে, টিটা বের করতে হবে। তাহলে এখানে দেখে নাও এটা ধরলাম, এটা জল আছে। ওকে, এটা জল মাধ্যম। তাহলে আলো যখন বায়ু মাধ্যম থেকে যাচ্ছিল তখন তার বেগ ছিল সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এই আলোটা যখনই জল মাধ্যম তার মধ্যে দিয়ে যাবে তাহলে কী হবে, কী কী পরিবর্তন হবে। একটা এটা আমি তোমাদের প্রতিসরণের বেসিক প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রবেশ করবে অর্থাৎ আলোর যখন প্রতিসরণ ঘটবে তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর বেগের পরিবর্তন ঘটবে। একটা জিনিসেরই পরিবর্তন ঘটবে না, সেটা হচ্ছে কম্পাঙ্কের। তাহলে এখানে দেখে নাও বায়ু মাধ্যমে আলোর বেগ যা ছিল জলের ভিতরে কি সেই বেগ হবে, অবশ্যই হবে না, পরিবর্তন হবে। তাহলে বাড়বে না কমবে, কমে যাবে। কত হবে সেটাকে আমি ধরলাম ভি, এই মাধ্যমে বেগ হচ্ছে ভি। তাহলে জল মাধ্যমে কত দূরত্ব গেছে
900 মিটার, এস ইকুয়াল টু 900 মিটার। তাহলে এর বেগ যদি নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আমরা সময়টা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা বেগ নির্ণয় করব। তাহলে বলতে পারি আমরা জানি সেটা কি, যে ভি ইকুয়াল টু সি বাই মিউ, ভি ইকুয়াল টু সি বাই মিউ, বা মিউ হচ্ছে মিউ ডাব্লু। তাহলে এখানে মানটা বসে দিই, সি এর মান এখানে কত হচ্ছে 3 × 10⁸ ডিভাইড বাই মিউ ডাব্লুর মান কত 4/3, 4/3। তাহলে এখানে যদি বসায় তাহলে বা ভি ইকুয়াল টু এই 3টা উপরে উঠবে, তার 3 × 3 = 9, 9/4 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি, আলোটা যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার বেগ। দেখে নাও এই ফর্মুলা ভালো করে মনে রাখবে, যে ভি ইকুয়াল টু সি বাই মিউ, অর্থাৎ যেই মাধ্যমের বেগ নির্ণয় করব সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যার যত বেশি হবে বেগ তত কমে যাবে। ওকে, মানে মিডিয়ামটা যত ডেন্সার হবে তার ভেলোসিটি তত কম হবে সেই মাধ্যমে। তাহলে আমরা ভি পেয়ে গেলাম। এবার এখান থেকে বলতে পারি আবার ভি ইকুয়াল টু কি এস বাই টি। তাহলে আমাকে কি বের করতে বলছে টি, তাহলে টি ইকুয়াল টু বলতে পারি কি এস বাই ভি। তাহলে এস এর মান কত বলেছে দেখো 900, তাহলে 900 ডিভাইডেড বাই ভি এর মান কত হবে দেখে নাও 9/4 × 10⁸। ওকে, 9/4/10⁸। তাহলে বা আমরা বলতে পারি টি ইকুয়াল টু এই 9 কাটবে, তার 4টা উপরে উঠবে, 4 × 100 × 10⁸ উপরে উঠলে 10⁻⁻8। তাহলে দুটো শূন্য বাদ গেলে তাহলে কত হচ্ছে, তাহলে বা টি ইকুয়াল টু 4 × 10⁻6 সেকেন্ড। তা দেখে নাও কত সময় লাগবে, 4 × 10⁻6 সেকেন্ড সময় লাগবে। তা দেখে নাও দুটো পার্ট আছে এখানটায়, দুটো পার্ট। তাহলে কোশ্চেনটা আর আবার ভালো করে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেওয়া ব্যাপারটা। আলো যখন বায়ু মাধ্যমে যাচ্ছিল তখন তার বেগ হচ্ছে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক হচ্ছে কি 4/3। ওকে, তাহলে আলো যখন এই জলের মধ্যে দিয়ে যাবে তখন সে জলের মধ্যে যেতে 900 মিটার দূরত্ব অতিক্রম করতে ওই আলোর কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই বেগটা জানতে হবে। তাহলে জলের মাধ্যমে যখন আলোটা যাচ্ছে তখন তার বেগ কত। তাহলে আমরা কীভাবে বেগ নির্ণয় করবো, আমার ফর্মুলা জানাচ্ছে, যে কোনো মাধ্যম, শুধু জলের ক্ষেত্রে না, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলা আছে কি ভি ইকুয়াল টু সি বাই মিউ। তাহলে মিউ এর মান বসাবো, সি এর মান বসাবো, এখান থেকে আমরা ভিটা পেয়ে গেলাম। তাহলে এই মাধ্যমের বেগটা পেয়ে গেলাম। যখনই আমরা এই মাধ্যমে বেগ পেয়ে যাব, সরণ পেয়ে যাব, আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তা টি ইকুয়াল টু কি এস বাই ভি, এস এর মান ভি এর মান বসিয়ে দেবো, ব্যাস ওইটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তার টোটাল 4 × 10⁻6 সেকেন্ড সময় লাগবে 900 মিটার অতিক্রম করতে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। বলা হচ্ছে কাঁচে যার প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ু সাপেক্ষে মিউ এজি ইকুয়াল টু 1.5, আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড কাঁচ মাধ্যমে। ওকে, একটি তরলের আলোর বেগ দেখা গেল 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত। খুবই সহজ দিয়ে দেখে নাও। এখানে একটু মানে গুগলি টাইপের অঙ্ক দিয়ে মানে এমন মান দিয়ে সেটা ইউজ না করলে তুমি উত্তর মিলাতে পারবে। দেখে নাও এই অঙ্কটা আমরা কীভাবে করব। তাহলে এটা হচ্ছে কি 3 নম্বর অঙ্ক। তাহলে প্রদত্ত কী দেওয়া আছে দেখে নাও। প্রদত্ত কাঁচের প্রতিসরাঙ্ক মিউ এজি মানে হচ্ছে কি বায়ু সাপেক্ষে, তাহলে এটা পরম প্রতিসরাঙ্ক, সেটা মান কত বলে দিয়ে দেখানো, এখানে বলছে 1.5। ওকে, এবং আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে ভেলোসিটি অফ গ্লাস, কাঁচেতে আলোর বেগ হচ্ছে কত 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটি তরলে আলোর বেগ দেখা গেল, একটি তরল যে কোনো একটা আননোন তরল, সেই তরলে আলোর বেগ দেখা গেল 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। ধরলাম ভি তরলে বেগ ভি ইকুয়াল টু 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড একটা তরলে। তারপর বলে যে কি বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত হবে। তার মানে এই হচ্ছে ধরলাম এটা হচ্ছে একটা তরল আছে, বায়ুতে আলো যাচ্ছে, যেতে এই তরলের মধ্যে প্রবেশ করলো। তাহলে এখানে বেগ তো আমার জানা আছে, সি ইকুয়াল টু কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা আমার জানা আছে। তাহলে এই তরলের বেগ কত, আলোর বেগ কত সেটা আমার দেওয়া আছে। তাহলে প্রতিসরাঙ্ক কীভাবে বের করতে হবে, মিউটা এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক কীভাবে নির্ণয় করব,
আমার ফর্মুলা জানা আছে, তাহলে আমরা বলতে পারি কি, আমরা জানি তরলের প্রতিসরাঙ্ক, ফর্মুলাটা কি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। এর আগে তাহলে ভি ইকুয়াল সি বাই মিউ, তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে এখানে সি এর মানটা বসি 3 × 10⁸ ডিভাইডেড বাই ভি এর মানটা কি আছে, ভি এর মানটা আমরা জানি 2.5 × 10⁸। তা 10⁸ কাটবে। একটা কাজ করি, এখানে 10 তুললাম, এখানে 10 মিনিট তুললাম, এখানে 10 বসিয়ে দিলাম। ওকে, তা 10 হলো। আর একটা কাজ করতে পারি আমরা, সেটা কি, এখানে আর একটা 10 দিলাম, আর এখানে আর একটা 10 দিলাম। কারণ কি দেখে না, খুব সহজ, আমরা ক্যালকুলেটর যদি ইউজ না করি সহজে এটা করতে পারবো। কীভাবে ধরো 25 হলো, তাহলে 100, তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 2 = 10 কেটে গেল। তাহলে মিউ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 3 × 2 = 6, 6 × 2 = 12। ওকে, তাহলে 12, তাহলে 12/10 অর্থাৎ 1.2। তাহলে মিউ ইকুয়াল টু কত পাবো দেখে নাও, 1.2। অ্যান্সারটা কত আছে দেখে নাও, এখানে অ্যান্সার এখানে বলে দেওয়া আছে কত, 1.2। তাহলে অ্যান্সার মিলে গেল। এবারে তোমার এখানে মান দেওয়া আছে, দেখুন আমার তো এটা দেওয়া আছে। এইটা কেন দেওয়া আছে, কারণ কি এখান থেকে আমরা আলোর বেগ নির্ণয় করার জন্য, নর্মালি আলোর বেগ আমরা নির্ণয় করতে পারি না, যদি নাও দেওয়া থাকে আলোর বেগ, সেখানে আমরা আলোর বেগ ডাইরেক্ট বসাবো, কারণ এটা আমরা জানাই, লিখে দেবো এটা যে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে এইটা বলে, এবার লিখে দেবো। তাছাড়া তোমরা যদি আলোর বেগ নির্ণয় করতেই চাও, তাহলে এখান থেকে নির্ণয় করতে পারবে, সেটা কি, যে মিউজি বা মিউজি ইকুয়াল টু সি বাই ভিজি। তাহলে সি ইকুয়াল টু বলতে পারি কি, মিউজি ইন্টু ভিজি। ওকে, এই দুটো গুণফল। তাহলে এই দুটো গুণ করলে কত আছে, মিউজি এখানে কত আছে 1.5 ইন্টু ভিজি কত আছে দেখো 2 × 10⁸। তাহলে গুণ কত আছে 15 × 30 বা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সি। তাহলে এইটা তুমি যদি না ইউজ করো অঙ্ক হয়ে যাবে, তুমি যদি লিখে দাও যে আমরা জানি যে আলোর বেগ সি ইকুয়াল 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে তাহলে এটা তুমি ইউজ করতে পারো। কিন্তু অনেক অঙ্কে দেখবে দেওয়া থাকবে না। আমার মনে হয় যে অঙ্কগুলো তুমি পরীক্ষা হলে দেখবে এইগুলো হয়তো দেওয়া থাকবে না, ডাইরেক্ট এখানে বের করতে হবে। কারণ সি এর মান তুমি জানো, বায়ু মাধ্যমে শূন্যস্থান আলোর বেগের মান আমরা জানি, তো এখানে এই জন্য দেওয়া আছে এই অঙ্কের ক্ষেত্রে, যাতে এখানটা আমরা ইউজ করে সি এর মানটা বের করতে পারি। যদি এটা না দেয়া থাকে, উপরে যে দুটো মানটা যদি না দেয়া থাকে, তাহলে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট লিখে দেবে যে আমরা জানি বায়ু মাধ্যমে আলোর বেগ সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটির মাধ্যমে 45° কোণে আপতিত এবং 30° কোণে প্রতিসরিত হয়, ওই মাধ্যমে আলোর বেগ কত হবে। খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে স্নেলের সূত্রটা একটু কাজে লাগবে এই ক্ষেত্রে। তাহলে 4 নাম্বার, তাহলে এই একটা মাধ্যম আছে, ওকে, আর উপরটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে কোশ্চেন মধ্যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45° কোণে, তাহলে এটা যদি আমার অভিলম্ব থাকে, তাহলে এখানে 45° কোণে আলো আপতিত হচ্ছে, তাহলে 45° অ্যাঙ্গেল। ওকে, আলো আপতিত হচ্ছে। তারপর এখান থেকে যে আলো প্রতিষ্ঠিত হয়েছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, সেটা দেখে না বলেছে 30° অ্যাঙ্গেল, 30° অ্যাঙ্গেলে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, এটা বলে দিচ্ছে 30° কোণে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি প্রদত্ত I = 45° আর R = 30°। ওকে, এটা আমার বলে দিয়েছে এখানে কোশ্চেনে। ম্যাক্সিমাম অঙ্ক তুমি যে কোশ্চেন ভালো করে বুঝতে পেরে যাও, অঙ্ক তোমার হয়ে যাবে। সেই জন্য বেশি ফোকাস দেবে তুমি কোশ্চেনটা বোঝার জন্য, কোশ্চেন আমার কী বলতে চেয়েছে। আর সবথেকে ভালো সেইটাকে যদি ফিগারে দিতে পারো, ছবি আকারে যদি আবার প্রকাশ করতে পারো, সেটা তোমার বলা যেতে পারে 80% অঙ্কটা তোমার সমাধান হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এটা লিখলাম। নেক্সট কী বলছে দেখে নাও, ওই মাধ্যমে আলোর বেগ কত হবে, যেখানে সি ইকুয়াল টু বলছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এই মাধ্যমে আলোর বেগটা কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা আলোর বেগের তো ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু সি বাই মিউ, কিন্তু এর প্রতিসরাঙ্ক মিউটা আমি জানি না, তো সেটা জানবো কী করে, এই যে আই আর আর দিয়ে দিয়েছে সেখান থেকে নেব। তাহলে বলতে পারি প্রতিসরণের সূত্র অনুযায়ী বা স্নেলের সূত্র অনুযায়ী,
স্নেলের প্রতিসরণ সূত্র অনুযায়ী বলতে পারি আমরা স্নেলের প্রতিসরণ সূত্র অনুযায়ী তাহলে আমরা বলতে পারি কি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে বা সাইন আইটা কত হচ্ছে 45 ডিগ্রি ডিভাইড বাই সাইন আরটা কত হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু মিউ। তাহলে দেখেন কত সহজেই বেরিয়ে যাবে। তাহলে বা মিউ ইকুয়াল টু বলতে পারি কি সাইন 45 ডিগ্রি 1/√2 ডিভাইড সাইন 30 ডিগ্রি 1/2, তাহলে কত হচ্ছে দেখে নাও 1/√2 ইন্টু 2। ওকে, এই হাফ হচ্ছে উপরে উঠে যাবে দুইটা, তাহলে আমরা এটাকে বলতে পারি 1/√2 ইন্টু √2 কারণ দুইটাকে আমরা দুটো √2 বলতে পারি। তাহলে এই √2 কাটবে, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা মিউ ইকুয়াল টু শুধু √2। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হচ্ছে শুধু √2, এটা পেয়ে গেলাম। কী বের করতে বলেছে আমাকে দেখে নাও, এখানে বেগটা কত, তাহলে বলতে পারি এই ফর্মুলা অনুযায়ী আমরা জানি v ইকুয়াল টু সি বাই মিউ, তাহলে সি হচ্ছে কি 3 × 10⁸, আর মিউটা হচ্ছে কি শুধু √2। তাহলে বা v ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করলে আসবে দেখবে এটা 2.12। ওকে, এটা আসবে দেখ 2.12 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। ভালো করে দেখে নাও, তাহলে 3 × 10⁸ ডিভাইডেড বাই √2, এটাকে ভাগ করে দেখবে এটা আসবে 2.12 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা দুটো কাজ ছিল, একটা হচ্ছে মিউ বের করা, মিউটা কী করে বের করবো সেই জন্য আমার আই আর আর এর মান বলে দিয়েছে, সেখান থেকে স্নেলের সূত্র প্রয়োগ করে মিউটা বের করবো। তারপরে ব্যাস আমার তো সি এর মান জানা আছে, ভি ইকুয়াল সি বাই মিউ, সি এর মান মিউ এর মান বসাবো, ভাগ করবো, ব্যাস উত্তর পেয়ে যাবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। একবর্ণী একটি আলোক রশ্মি বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য 4200 অ্যামস্ট্রং, রশ্মিটি জলের মধ্য দিয়ে গেলে তার তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে রশ্মিটা জলের মধ্যে দিয়ে গেলে তার তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে বের করতে বলেছে। তাহলে দেখে নাও কীভাবে হবে এটা। তাহলে আমার কী বলে দিয়ে দেখে নাও, এটা হচ্ছে 5 নম্বর প্রবলেম। ওকে, কী বলে দিয়ে দেখে নাও, এখানে বলে দিয়েছে কি তরঙ্গদৈর্ঘ্য আলোক রশ্মি বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা, এটা ল্যামডা হচ্ছে বায়ুতে 4200 অ্যামস্ট্রং। ওকে, অ্যামস্ট্রংয়ে রাখলাম কারণ আমরা অ্যামস্ট্রংয়ে বের করব। আর মিউ ডাব্লু জলেতে, মিউ ডাব্লু ইকুয়াল টু কত বলেছে 4/3। ওকে, গেলে তার তরঙ্গদৈর্ঘ্য, তাহলে একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে, তাহলে আমরা বলতে পারি যে মিউ আমরা জানি মিউ ইকুয়াল টু, এক্ষেত্রে মিউ ডাব্লু ইকুয়াল টু সি বাই ভি ডাব্লু। ওকে, এটা জানি। আবার আমরা বলতে পারি তাহলে বলতে পারি কি সি ইকুয়াল টু এন ল্যামডা, সি ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, এবং ভি ডাব্লু ইকুয়াল টু এন ল্যামডা 1। দেন ল্যামডা 1 হচ্ছে কি জলের, যে জল আছে জলের মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য, তাহলে যেখানে লিখে দেবে এখানে পাশে ল্যামডা 1 ইকুয়াল টু জলের মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য, ওকে আলোর তরঙ্গ, তাহলে ল্যামডা 1 হচ্ছে জলের মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে শুধু বায়ুর মাধ্যমে। তাহলে এই মানটা যদি আমরা জানি কি আলোর প্রতিসরণের সময় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক যা আছে তাই থাকবে। তা সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা বলতে পারি সি এর জায়গায় এন ল্যামডা, আর ভি ডাব্লিউ জায়গায় বলতে পারি কি এন ল্যামডা 1। তাহলে এন কাটবে, তাহলে বা বলতে পারি মিউ ডাব্লু ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা 1। তাহলে আমি কি বের করব, ল্যামডা 1 বের করব। তাহলে বা ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ডাব্লু। তাহলে মানটা বসে দিই, তাহলে বা ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা হচ্ছে 4200 ডিভাইডেড বাই মিউ ডাব্লু হচ্ছে কি 4/3 4/3। তাহলে এটা উল্টে গেলে কত হবে দেখুন, এটা অ্যামস্ট্রং, কারণ আমরা এটা অ্যামস্ট্রংকে সরাই নিয়ে অ্যামস্ট্রংই রেখেছি। তাহলে
200 ইন্টু 3/4। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে বলতে পারি কি 4 একে 4, এখানে দেখানো 4 একে 4, 2 আছে 0, দুটো 100 যদি না হবে 0 দিলাম, 4 5 20 আর 0, তাহলে 1050। তার সঙ্গে যদি এটা 3 গুণ করি কত হচ্ছে দেখুন 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 0 0 1, 3 1 3, এত অ্যামস্ট্রং। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কত আছে 3150। তো এখানে কত উত্তর আছে 3150, ওকে 3150 অ্যামস্ট্রং। তাহলে দেখেন কত সহজে হয়ে গেল। আমার ফর্মুলা আমরা জানি যে মিউ ডব্লিউ ইকুয়াল টু C/VW, সি মানে হচ্ছে কি এন ল্যামডা আর ভি হচ্ছে এন ল্যামডা 1, ওকে সেখানে মান বসাবো এন কেটার ল্যামডা 1, ব্যাস একদম সহজ ফর্মুলা চলে এসছে। ডাইরেক্ট তোমরা এই ফর্মুলা যদি জানা থাকে ডাইরেক্ট এই ফর্মুলাও বসাতে পারো, বসিয়ে ল্যামডা 1 এর মান বের করতে পারবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 6 নম্বর অঙ্কটা কি আছে। 5 × 10⁻14 হার্টজ কম্পাঙ্কের একবর্ণী আলো শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করব? তাহলে নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্কটা। তাহলে প্রবলেম নাম্বার 6 কী বলে দেখো না, কম্পাঙ্ক n ইকুয়াল টু বলে দিয়েছে কত দেখো না, n ইকুয়াল টু বলছে 5 × 10⁻14 হার্টজ, ওকে এটা কম্পাঙ্ক বলে দিয়েছে। তারপরে কী বলে দেখো না, শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করলো, তাহলে মিউ ইকুয়াল টু 1.5, ওকে এটা বলেছে মাধ্যমে প্রবেশ করো, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ল্যামডাটা কত হবে সেটা বের করতে বলেছে, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমার ফর্মুলা জানা যায় কি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু C/V, ওকে মিউ ইকুয়াল টু C/V। এবার দেখো না ওই মাধ্যমের কম্পাঙ্ক আর আমার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, ল্যামডা বের করতে বলেছে। তাহলে আবার বলতে পারি যে ভি ইকুয়াল টু ওই মাধ্যমে আলোর বেগ ভি ইকুয়াল টু এন ল্যামডা, ওকে এন ল্যামডা, আমাকে ল্যামডা বের করতেছে, এন ল্যামডা ধরলাম। তাহলে এই ল্যামডা বসাবো, তাহলে বলতে পারি তাহলে বা মিউ ইকুয়াল টু C/n ল্যামডা, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু C/n মিউ। ভালো করে দেখে নাও, আমি কিন্তু সি এর জায়গায় বসাইনি, সি এর বেগ যা আছে সেটা সি আকারে রাখলাম, ওটাকে কিছুই পরিবর্তন করলাম না, পরিবর্তন করলাম শুধু কি ভিটাকে লিখে দাও। আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন ইকুয়াল টু আলোর কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে কি ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওকে তাহলে লিখলাম। তাহলে এখানে তারপরে আমরা বসে দাও ভি ইকুয়াল টু এন ল্যামডা জানি, তাহলে মিউ ইকুয়াল টু C/V, ভি এর জায়গায় এন ল্যামডা বসাবো, ল্যামডা ইকুয়াল টু C/n মিউ। তাহলে এখানে মান বসিয়ে দিই 3 × 10⁸ ডিভাইডেড বাই এনটা কত বলে দেখো নাও 5 × 10⁻14 ইন্টু মিউটা কত বলে দেখো 1.5, তাহলে 1.5 একটা কাজ করে পয়েন্ট তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, ওকে এটা হয়ে গেল। তার 3 5 15, ওকে 3 5 15, তাহলে নিচে কত দিলাম 5 5 25, দেখে নাও কত হলো 25 হলো, তাই না? তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটার না ইউজ করি, ক্যালকুলেটার ইউজ ছাড়া যদি বের করতে যাই তাহলে কীভাবে বের করে দেখে নাও, এখানে 10 বসিয়ে দিলাম, এখানে আমি 10 বসিয়ে দিলাম, এবারে কাটাকুটি করা দেখে নাও 5 দুগুণে 10, 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে ল্যামডা ইকুয়াল টু উপরে কত পাচ্ছি দেখে নাও, উপরে পাচ্ছি 2 দুগুণে 4, 4 × 10⁸ ডিভাইডেড বাই নিচে কত পাচ্ছি দেখে নাও 14 আর একটা 10, তাহলে 15 10⁻15, তাহলে কত হচ্ছে দেখে নাও 4 × 10⁻8 - 15, তাহলে ইকুয়াল টু 4 × তাহলে 15 থেকে 8 বাদ যাবে, বাদ গেলে কত থাকে দেখো 8 8 16, তাহলে কত থাকবে দেখো 7 থাকবে, তাহলে -10⁻7, তাহলে 4 × 10⁻7, তাহলে এটাকে যদি আমি করি কত হবে দেখে নাও, আমি একটু এদিকে দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। এখানে কিন্তু এককটা কিন্তু মিটারে আসবে, এখানে যে এককটা আসবে কারণ প্রত্যেকটা আমরা কিসে বুঝেছি এসআই ইউনিটে, তার দৈর্ঘ্য হলে কি মিটারে আসবে। তাহলে এখানে পাবো কি, তাহলে বা বলতে পারি কি ল্যামডা ইকুয়াল টু 4 -7 আছে, একটা কাজ করছি 3টে শূন্য বসে 0 0 0 × 10⁻10 করলাম এত মিটার। ভালো করে দেখে নাও -7 আছে, তাহলে এখানে যদি আমি আরও 3টে শূন্য বাড়িয়ে দিই তাহলে -10 করতে গেলে এখানে 3টে শূন্য দিতে হবে, তাহলে এটা হচ্ছে 4000 × 10⁻10।
এবার 10⁻⁻10 মিটার মানে হচ্ছে 1 অ্যামস্ট্রং, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু 4000 অ্যামস্ট্রং। পাশে লিখে দেবে যেখানে যেহেতু 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, ওই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 4000 অ্যামস্ট্রং। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখেন আমরা ক্যালকুলেটার ইউজ না করেও ডাইরেক্ট করতে পারি। এটা হচ্ছে শর্ট ট্রিক। দেখে নাও, যখনই কোনো জিনিসে নিচে 5 বা 2 বা 25 থাকবে, কখনো মানে এটা করবে না, এটাকে কাটাকুটি করার চেষ্টা করবে, উপরে 0 নিচে 0 বাড়িয়ে, কারণ নিচে রাখলে ভাগ করতে হলে অনেক বড় হয়ে যাবে। এগুলো 5 থাকলে কি করবে, উপরে একটা 10 গুণ করে দেবে, নিচে একটা 10 গুণ করে দেবে। ভালো করে দেখো, ট্রিকটা বলে দিচ্ছি, দেখো না। এইগুলো পরীক্ষা খাওয়ার সময় অঙ্কের ক্ষেত্রে সহজে করতে হবে তোমরা। যদি নিচে আমার 5 চলে আসে, তাহলে কি করবে, উপরে 10 গুণ করবে, নিচে 10 গুণ করবে, তাহলে 5 দুগুণে 10 হলো, তাহলে 0.2 ভাগ না করে ডাইরেক্ট হয়ে গেল। ওকে, যদি এরকম চলে আসে 1/25, 1/25, ওকে, নিচে 25 আছে, তাহলে তুমি এটা কী করে ভাগ করবে, ভাগ করবে না, এটা কী করবে তুমি 1/25 ইন্টু 100, 25 থাকলে 100, 5 থাকলে 10, নিচে ইন্টু 100, তাহলে 25 4 25 100, তাহলে কত হচ্ছে দেখে নাও 0.04। দেখে নাও কত সহজে হয়ে গেল এগুলো। 4 আর নিচে 100, 10 মিনিট জন্য আমরা তো নিচে যতই শূন্য বাড়ুক আমরা পয়েন্ট সরিয়ে দেবো। তাহলে এইভাবে 5 আর 25 থাকলে এইভাবে তোমরা ক্যালকুলেট করার চেষ্টা করবে, কখনো ভাগ করার বা ক্যালকুলেট ইউজ করবে না, কারণ তাহলে সময়টা বেশি লেগে যেতে পারে। এইগুলো খুব সহজ। ওকে, তাহলে এইগুলো অঙ্ক করার সঙ্গে সঙ্গে এই ট্রিকগুলো একটু ইউজ করে নেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। একটি আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? খুব সুন্দর কোশ্চেন, যেমন ট্রিকি কোশ্চেন আছে, দেখে নাও। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, তা দেখে নাও এটা কীভাবে করতে হবে। 7 নম্বর, তাহলে এখানে কোশ্চেন আর বলছে একটি এক বনের স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর, এটা স্বচ্ছ কাঁচের স্ল্যাব আছে ধরলাম। ওকে, এর বলছে অবিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে। এই অবিলম্ব 60 ডিগ্রি কোণ করে আলোটা আপতিত হয়েছে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। তারপরে কী বলেছে দেখে নাও, এবং 60 ডিগ্রি কোণ আপতিত হয়েছে। প্রতিফলিত প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ, প্রতিফলিত এটা তো প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা জানি না, প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ধরলাম এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এদের মধ্যেকার কোণটা কত বলছে, সে বলছে 90 ডিগ্রি। অর্থাৎ দেখে নাও, যদি আমার আলোটা এইভাবে চলে যেত, দেখে নাও, বা আলোটা এইভাবে যদি যেত, ভালো করে বুঝে নাও যে আলোটা যদি আমার এইভাবে যেত, তাহলে এটা যে 60 ডিগ্রি হলে, তাহলে এইটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। দেখে নাও, ভালো করে এটা বুঝে নাও, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, না আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তাহলে যদি এইটাও 60 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এইটাও 60 ডিগ্রি হবে। এটা আরেকটু তোমাদের পরিষ্কার করে বলেছি, দেখে নাও, ভালো করে দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এইটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। আলো প্রতিফলিত হচ্ছে না, আমি তবুও এটা অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিফলিত, যাতে করে প্রতিসরণ কোণটা বের করতে পারে। এই কোণটা কত সেটা বের করতে হবে। এই কোণটা বলেছে কত, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা প্রতিফলিত, তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি এটা বাড়াই, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এইটাও 60 ডিগ্রি হবে, কারণ এটা কি হচ্ছে কি একান্তর কোণ। ওকে, এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ, দেখে নাও, বিপ্রতীপ, এই কোণ ইকুয়াল হবে। এবার প্রতিসরণ কোণটা হচ্ছে কি এইভাবে, এই কোণটা আমি জানি না, এটা বের করতে হবে। কিন্তু এখানে বলেছে কি আপাতন কোণ, প্রতিসরণ কোণ এবং প্রতিফলন কোণ, এই টোটাল এই দুটো কোণ মিলে হচ্ছে কত, 90 ডিগ্রি। কোশ্চেনে বলে দিয়েছে, দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে কি বলা হয়েছে, এখানে প্রতিফলন ও প্রতিসরণ রশ্মির মধ্যবর্তী কোণ, প্রতিফলন এবং প্রতিসরণ এই যে রশ্মি আছে এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এই টোটালটা 90, তাহলে এটা আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে বলতে পারি আর ইকুয়াল টু বলতে পারি কত, দেখে নাও, যে আর ইকুয়াল টু, বা আমি এখানে বলতে আর প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি একটু আর ইকুয়াল টু 30 ডিগ্রি।
তাহলে আমরা পেলাম কত আর ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম। ব্যাস দেখো না প্রাইমারি অঙ্কটা হয়ে গেছে। এবার আমি ছবিটা সাইডে এঁকে দিচ্ছি, তো আমি অঙ্কটা এখানটাই করছি প্রদত্ত বলে। তাহলে প্রদত্ত, তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি। দেখে নাও আইটা হচ্ছে কি, এটা হচ্ছে আই আমার, আই ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আর ইকুয়াল টু কত হচ্ছে দেখুন, আর ইকুয়াল টু 90 মাইনাস 60 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু মানে আই আর পেয়ে গেলাম। নেক্সট কী বলে দেখে নাও, এখানে পরবর্তী বলা যায় কি, আমাকে স্ল্যাবের প্রতিসরাঙ্ক বের করতে হবে, খুবই সহজে বের করতে পারবো। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই কত হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে বা মিউ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে কত √3/2, সাইন 30 ডিগ্রি মানে 1/2। তাহলে 1/2 2 কাটবে, তাহলে বা মিউ ইকুয়াল টু শুধু √3। তাহলে ওই কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত হবে দেখে নাও, সেটা আছে কি √3। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের অঙ্ক এতটুকুই থাক, নেক্সট ভিডিওয় এর পরে অঙ্কটা করাবো। তা আজকে যে 7টা অঙ্ক করালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।